আসসালামু আলাইকুম। বিএনপির সম্মুখে পশ্চাতে ডাইনে বামে চারদিকে অত্যন্ত এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষায় তাদেরকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে অত্যন্ত ভয়ঙ্করভাবে, প্রখর দীপ্তভাবে, সংগ্রামী জাতি মতো করে, সংগ্রামী দলের মতো করে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে তাদেরকে এই অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হয়ে এটা রিহার্সেল হিসাবে নিতে হবে, কিন্তু এর চূড়ান্ত ফলাফল দেখাইতে হবে একেবারে চূড়ান্ত মাঠের বিজয়ী হিসাবে। বীর বেশে বিএনপিকে আবার মেরুদণ্ড সোজা করে, মাজা সোজা করে, কোমর সোজা করে দাঁড়াতে হবে এবং তাদের ভয়ঙ্কর রূপে শক্তিশালী একটি রাজনৈতিক সংগঠন হিসাবে পরিগণিত, পরিগঠিত এবং পরিশিষ্ট হিসাবে জাতির সম্মুখে তুলে ধরতে হবে। যে কলঙ্ক তারা মেখেছিল সেই ১/১১-তে বা লগি বৈঠায়, যেভাবে তারা মাঠ থেকে বিতাড়িত হয়েছিল, আমলীগের কাছ থেকে নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে অত্যন্ত নির্লজ্জভাবে মাঠ ত্যাগ করতে বাধ্য হয়েছিল, তার সুবর্ণ সুযোগ তাদের সামনে এখন। প্রথমত সেই সময় সেই পরাজিতের, সেই পরাজয়ের গ্লানি দূর করার সুযোগ। দ্বিতীয়ত তাদের ভবিষ্যৎ উজ্জ্বল একটি সম্মুখ রাজনৈতিক পটভূমি, পথ বা রাজনৈতিক ক্ষেত্র তৈরির জন্য মোক্ষম একটি সময়। এই সময়কেই তাদেরকে চ্যালেঞ্জ হিসাবে মোকাবেলা করে বিজয়ী বেশে, গাজী হয়ে বাংলাদেশের রাজনীতিতে পুনরুত্থাপিত হইতে হবে, পুনরুজ্জীবিত হইতে হবে। সেটা কি? আজকে ৬ তারিখ সন্ধ্যা, এই নভেম্বরের ১৩ তারিখে শেখ হাসিনার অনেকগুলো মামলা, তার ভিতরে প্রথম ধাপের মানবাধিকার অপরাধের প্রথম ধাপের মাত্র একটি মামলার রায় ঘোষণা করা হবে। যে মামলাটির রায়ের বিপরীতে তার মৃত্যুদণ্ডের শাস্তি চেয়েছে প্রসিকিউটর তাজুল ইসলাম এবং শেখ হাসিনা সহ আরও কয়েকজন আছে। তাদেরকে সেই ১৩ তারিখে রায় ঘোষণা হবে। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ১০ তারিখ থেকে পুরা দেশে থানা, উপজেলা, জেলা বা বড় শহরগুলোতে তারা ক্ষুদ্র থেকে মাঝারি, মাঝারি থেকে বড় আকার এবং সর্বশেষ ১৩ তারিখে ঢাকাকে লকডাউন হিসাবে তারা ঘোষণা করেছে। ঢাকা অবরোধ করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে এবং সেই মোতাবেক পাড়ায়, মহল্লায়, অলিতে গলিতে তারা ১০ জন ১৫ জন বসে প্রকাশ্যে, একেবারে প্রকাশ্যে দিবালোকে বসে তারা তাদের পরিকল্পনা সাজাচ্ছে এই আন্দোলনমুখী হবার জন্য। বিএনপির নেতারা অগোছালো, তাদের দলকে সংগঠন না করেই নমিনেশন দিয়ে তাদের ভিতরে যেন আরও বড় ধরনের একটি বিশৃঙ্খলার সৃষ্টি করে দিয়েছে। এমন বিশৃঙ্খলা, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, যে যার মতো। এই যে দুর্বল একটি মুহূর্ত, এই দুর্বল মুহূর্তটাকেই কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। এই দুর্বল মুহূর্তের ভিতরেই তারা অত্যন্ত সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে উঠছে এবং এই শক্তির প্রদর্শিত করবার জন্যই তারা ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত সারা দেশে তাদের কার্যক্রম, মিছিল বা যা করার দরকার দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে পরাস্ত, নাজেহাল এবং দুর্বল রাজনৈতিক আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে দুর্বল হিসাবে মানে বহির্বিশ্ব থেকে শুরু করে দেশের ভিতরেও মানুষকে জানান দেওয়ার জন্য আওয়ামী লীগ সর্বস্তরে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমি দেখেছি তারা যখন প্রকাশ্যে বসে তাদের পরিকল্পনা নিয়ে কথা বলছেন, স্থানীয় সাবেক মেয়র, সাবেক সভাপতি, সেক্রেটারি সবাই এলাকাতেই আছে তারা, বা উপজেলার ভাইস চেয়ারম্যানরা পর্যন্ত এলাকায় দিব্যি বুকের বোতাম খুলে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের নেতৃত্বেই, তাদের গণসংযোগের মাধ্যমেই সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে। বিএনপি দেখেও না দেখার ভান করছে। এই উপায় নেই,
না দেখার ভান করা ছাড়া উপায় নেই, কারণ বিএনপি সংগঠিতভাবে শক্তিশালী অবস্থানে নেই। কে কথা বলে তাদের হাতে নাজেহাল হবে, অপমানিত হবে, বা কে তাদের মনোতুষ্টির জায়গায় একটি আঘাত হানবে, কে বিএনপির আওয়ামী লীগের টার্গেটে পড়বে, কেউ এই দায়িত্ব নিতে চাচ্ছে না, যার জন্য আওয়ামী লীগ এই সুযোগটাকেই গ্রহণ করছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, সরকার যাই বলুক না কেন, তাদের অন্তরে পুরানো ভালোবাসা পুঞ্জীভূত আছে। কখন কি হয় না হয়, তারা সেই ভালোবাসার জায়গাটাতে হাত দেবে না। স্বরাষ্ট্রমন্ত্রী হুমকি ধামকা দিচ্ছে, কঠোর হুঁশিয়ারি, কঠোর অবস্থান তাদের বিরুদ্ধে, নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত সজাগ। কাউকে কাউকে ধরছেও ঢাকা কেন্দ্রিক, কিন্তু ঢাকাতে মূলত কি ঢাকাতে কয়জন আছে? সব তো ছড়িয়ে ছিটিয়ে। ঢাকার আওয়ামী লীগের সেই সন্ত্রাসী গুন্ডা বা স্বৈরাচারের শক্তিশালী দোসর ব্যক্তিগুলো তো এলাকায় ঢুকে পড়েছে, এবং তারা দিব্যি বিএনপিদের সাথে একসাথে বসে চা খাচ্ছে, হালে বাতাস লাগাচ্ছে, তাদের ভোট গুছিয়ে দিচ্ছে। বিএনপির যারা নমিনেশন পেয়ে এসেছে, অধিকাংশ নমিনেশন প্রার্থীদেরকে আওয়ামী লীগ নেতারা এসে তাদের ভোট গুছিয়ে দিবার একটি বেশ নাটকীয় মঞ্চের মঞ্চস্থ করছে। তারা কি, বিএনপি কি এই মুহূর্তে সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে? আওয়ামী লীগরা যে বড় ধরনের কোনো ষড়যন্ত্র করছে দেশকে নিয়ে, এবং মূল উদ্দেশ্যই কিন্তু বিএনপিকে পরাস্ত করা, কিন্তু বিএনপি সেটা বুঝতে পারছে না। বিএনপির নার্ভের ভিতরে বসেই আওয়ামী লীগ একেবারে পুরো চোখের মতো খুব মৃদু আকারে কামড়ে এমনভাবে রক্ত চুষছে যে বিএনপি তাতে তৃপ্তি পাচ্ছে, আরাম পাচ্ছে, কিন্তু তার শরীরের থেকে সবটুকু চুষে নিচ্ছে, এটা তার অনুমেয় হচ্ছে না। এই অবস্থায় আওয়ামী লীগকে প্রতিহত করবে কে? সরকার বলে যে জায়গাটুকু আমাদের দেশে বর্তমান অবস্থান, সরকারের যে ভূমিকা, আইন শৃঙ্খলা বাহিনীর পারতপক্ষে জনসংখ্যার তথ্য প্রমাণ, পুলিশের কথা বলছি, সেনাবাহিনী কি বড় ধরনের পদক্ষেপ নেওয়ার মতো সামর্থ্যবান, বা আইনে তাদেরকে কতটুকুন সাপোর্ট করে? যদিও মেজর থেকে শুরু করে মেজর বা সেনাবাহিনীর যে টহলগুলো পরিচালিত হবে সেটা নির্বাচনের সময়, বর্তমান পরিস্থিতিতে কোন অবস্থায় আছে আমি জানি না। তাদেরকে বলা হয়েছিল ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে থাকার ক্ষমতা। এখন সেনাবাহিনীর টহলে থাকবে, রোডে থাকবে, হুট করে কোন জায়গায় একটি অগ্নিসংযোগ হবে, একটি বোমা বিস্ফোরিত হবে, হুট করে কাউরের উপরে চড়াও হবে, কোপ হবে, বা হত্যার যত উপকরণ জিনিস থাকে সেগুলো ব্যবহৃত হবে। ওই জায়গাটা তো সেনাবাহিনীর বা পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ব্যক্তি যে দাঁড়িয়ে থাকবে না, তারা তো দুর্বল জায়গাগুলো, পয়েন্টগুলো খুঁজে বের করবে যেখানে হয়তো গাড়িই চলে না। সেনাবাহিনী যাইতেও হয়তো আধা ঘন্টা লাগবে, পুলিশ হয়তো যাবেই না সেখানে, সেই এলাকায়। এই ধরনের জায়গাগুলো, শহরের ভিতরে এমন অলিগলি আছে যেখানে গাড়ি ঢোকার মতো কোনো অবস্থা নেই, এবং জনবহুল এলাকা, শহরের যে জনগণ, জনতার যে পদচারণা, তার ভিতর থেকে গাড়ি মুভ করে সেখানে দ্রুত যাওয়ার মতো তো অবস্থা নেই। এই ধরনের জায়গাগুলোতে যদি আওয়ামী লীগ হুটহাট করে তাদের শক্তি প্রদর্শন করে, তাদের দলীয় সংগঠনের বর্তমান অবস্থাকে প্রদর্শন করে, জনগণকে দেখায়, একটা ভীতি সন্ত্রস্ততার মধ্যে ফেলে দেয় সাধারণ মানুষকে, তাহলে কি আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু তাদের প্রতিহত করতে সক্ষম? এই জায়গাটাতে বিএনপির, একমাত্র বিএনপি তাদের ভিতরে একেবারে মিশে আছে। আওয়ামী লীগ বিএনপি একই ঘরের ভিতরে দুইজন, একই পরিবারের ভিতরে ওই দুই ঘর আওয়ামী লীগ, এই দুই ঘর বিএনপি। একই দোকানের ওপাশে কেউ কেউ আওয়ামী লীগ করে, পাশে কেউ কেউ বিএনপি করে। একই বাজারের ভিতরে ওপাশে 10 জন বসে আওয়ামী লীগের লোক চা খাচ্ছে, পাশে 10 জন বসে বিএনপির লোক চা খাচ্ছে। অর্থাৎ এই পরিস্থিতি মোকাবেলার জন্য একমাত্র শক্তিশালী ভিত্তি, শক্তির জায়গাটাই, শক্তির উৎসটাই হবে বিএনপির শক্তি প্রদর্শন। যেখানে
আওয়ামী লীগ ক্ষুদ্র দুইজন ব্যক্তি জয় বাংলা বলে চিৎকার করবে, তখনই দুইজন বিএনপি তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে, যদি তারা সেটা করতে পারে। এবং এখানেই তাদের চ্যালেঞ্জ। সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব তাদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে। তাদের নিষিদ্ধ বলে, তাদের কার্যকলাপকে নিষিদ্ধ বা স্থগিত করা আছে সেইটা বলে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন নেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনী থাকবে সেটার বিরুদ্ধেও, কিন্তু সেটা তো অত্যন্ত সীমিত। কিন্তু এই যে মক্ষম একটি সময় বিএনপির সামনে, তারা যে লগি বৈঠায় বিএনপি এবং জামাত নির্যাতিত হয়ে মার খেয়ে উলঙ্গ হয়ে রাজপথ ছেড়ে ওই যে লেজ গুটিয়ে ঘরে উঠল, 15-16 বৎসর তারা লেজ পিছন থেকে লেজ আর খাড়া করে পিঠের দিকে আনতে পারে নাই। সেই লেজ গুটানো লেজই এখনো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই লেজকে সোজা করবার জন্য এবং তাদেরকে সেই গায়ের দাগ মোছার জন্য, মুছে ফেলার জন্য, এটাই হবে তাদের ফাইনাল রিহার্সেল প্র্যাকটিস। জামাত এবং বিএনপি একই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে অত্যন্ত শক্ত অবস্থানে যদি বাংলার মাটিতে দাঁড়িয়ে এই স্বৈরা শাসকের প্রত্যেকটি ব্যক্তির কণ্ঠস্বরকে রোধ করতে না পারে, কণ্ঠস্বরকে নিশ্চিহ্ন করতে ব্যর্থ হয়, তাহলে জামাত ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, তাদের জন্য ভয়াবহ একটি সময় অপেক্ষা করছে। মনে রাখতে হবে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। আমিও জানি, আপনিও জানেন। যে যাই বলুক, এর ভিতরে যত ধরনের ষড়যন্ত্রই হোক, যদি ভোট দেওয়ার মতো লেভেল ফিল্ড তৈরি হয়, বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে সেনাবাহিনী তাদের ক্যান্টনমেন্টে ফিরে যাবে। থানাতে যে কয়েকজন পুলিশ অব্যাহত থাকবে বা পুলিশ লাইনে যে কয়েকজন সীমিত আকারে পুলিশ থাকবে, তারা রাত্রে ডিউটি করতে বের হবে কিনা সেটাও সন্দেহ আছে। এখন সেনাবাহিনী আছে, তাদের সাথে থেকে হয়তো মাঠে পদক্ষেপ করছে, ডিউটি দিচ্ছে, কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার পরে এই পুলিশটা, যে সীমিত পরিসরে পুলিশ বাহিনী বাংলাদেশে থাকবে, তারা যে কতটা একটু অসহায়ত্বের ভিতরে সময় কাটাবে সেটা তারা হারে হারে বুঝতে পারছে এখনই। কিন্তু যখন সেনাবাহিনী থাকবে না এবং বিএনপি যদি ক্ষমতায় থাকবে, তারপরে যে গর্তে লুকানো বিএনপির ঘরের ভিতরেই একবার বিএনপি একটি লোক, এমন উদাহরণ আছে, বিএনপির সবচেয়ে প্রভাবশালী এলাকার নেতা, তার ঘরে আওয়ামী লীগের এমপি এসে প্রায় 1.5 মাস আত্মগোপন করে থেকে পরে সময় বুঝে ভারতে চলে গেছে। আওয়ামী লীগের স্বৈরা শাসকের একান্ত একটি খুঁটি বিএনপির বাড়িতে আসা আশ্রয় নিয়েছিল। এমন উদাহরণও তো আছে যে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে শহরে মিছিলে গেছে বা প্রোগ্রামে গেছে, তার ঘরের ভিতরে একজন আওয়ামী লীগের নেতা শুয়ে রেখে গেছে, বলে গেছে সাবধানকে যেন বাড়ির ভিতরে না আসে। এই দৃশ্য সত্য, বাস্তব। এই দৃশ্য মঞ্চায়ন হয়েছে দেশে, হচ্ছে এখনো। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় যাবে, বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে, সেই বিএনপির ঘরের ভিতরে লুকিয়ে থাকা আওয়ামী লীগ তো আর বিএনপির ঘরে থাকবে না। সে তখন নিজের বাড়িতে যাবে, নিজের ঘরে ফিরে যাবে এবং তার সেই সাংগঠনিক শক্তিকে 75% তারা সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েই আছে, মাত্র 25% সোজা করতে তাদের মাত্র সময় নেবে 1 থেকে 1.5 মাস। তারপরে যখন তারা পূর্ণ শক্তি নিয়ে সেই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সরকারের বিরুদ্ধে আন্দোলনমুখী হয়ে উঠবে, সরকার পরাস্ত করার, সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে পদচ্যুত করার, ক্ষমতাচ্যুত করার সকল ধরনের প্রোগ্রাম নিয়ে তারা মাঠে নামবে, তখন বিএনপি কতটুকু শক্তিশালী হয়ে সেই বিরোধী শক্তিকে, সেই রাষ্ট্রের সরকার বিরোধী সংগঠনকে দাবিয়ে রাখতে সক্ষম হবে, তারা কতটুকু শক্তিশালী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, তার একটি পুরা রিহার্সেল প্রদর্শন করতে হবে এই 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। তারা যদি শক্তিশালী সংগঠন হিসাবে
এই আন্দোলনকে, এই আওয়ামী লীগের প্রোগ্রামকে নস্যাৎ করে দিতে পারে। মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে আওয়ামী লীগের সাথে যদি কথা বলতে পারে, দায়ের বিরুদ্ধে যদি তারা আরেকটি দা দিয়ে ঠেকাইতে পারে, পিস্তলের গুলি যেটা আসছে তার দিকে আরেকটি গুলি ছুঁড়ে যদি ওই গুলিকে পথেই বিধ্বস্ত করে দিতে পারে, তাহলে বুঝতে হবে তারা সরকারে গিয়ে রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করতে সক্ষম। অন্যথায় যে প্রোগ্রাম আওয়ামী লীগ দিয়েছে 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ঢাকার যে লকডাউন প্রোগ্রাম দিয়েছে, এটা যদি তারা বিন্দু মাত্র সফল হয়, বুঝতে হবে বিএনপির ক্ষমতায় যাওয়া আর না যাওয়ার ভিতরে কোনো পার্থক্য নেই, কোনো সুযোগ নেই। গতবার বিএনপি যখন দ্বিতীয় টার্মে আসলো এবং 6 মাসের ভিতরে তাদেরকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছিল, সেই শক্তির বিরুদ্ধে লড়াই করবার জন্য বিএনপি কতটুকুন সক্ষম, দলীয়ভাবে সাংগঠনিকভাবে কতটুকুন নতুন জেনারেশনকে তারা উজ্জীবিত করতে পেরেছে, তাদের দলে নিয়ে কতটুকুন দলকে তারুণ্যের শক্তিতে শক্তিশালী করতে পেরেছে, যুব শক্তিকে দলের ভিতরে এনে তারা কতটা শক্তিশালী সংগঠন হিসাবে রাষ্ট্র ক্ষমতার দ্বার প্রান্তে আছে, এই রিহার্সেলটাই সেটা প্রমাণ করে দেবে। প্রমাণিত করতে হবে বিএনপিকে। অন্যথায় তারা যদি শুধু নীরবে নিশ্চুপে নির্বাচনের বাহানা করে দূরে সরিয়ে দাঁড়িয়ে থেকে দেখে যে শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রোগ্রাম করছে এবং সেটা বিএনপি যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে, বুঝতে হবে ওই প্রোগ্রাম ফিরতি যে ঝটিকা আসবে সেটাই বিএনপির দিকেই ধাপিত হবে এবং সেই বিএনপিকে ঘূর্ণিঝড়ের মতো ধূলিময় করে দেবে আওয়ামী লীগের সেই শক্তি। অতএব বিএনপির উচিত হবে সরকারের মুখপেক্ষ হয়ে না থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর মুখপেক্ষ হয়ে না থেকে, কারোর জন্য অপেক্ষা না করে, যেখানে আওয়ামী লীগ একটি মাত্র মিছিল করবে 2 জন 10 জন 50 জন, সাথে সাথে যদি সেটাকে প্রতিহত করতে ব্যর্থ হয়, ওই এলাকার বিএনপির বিরুদ্ধে কড়াভাবে দলীয়ভাবে কেন্দ্র থেকে পদক্ষেপ নেওয়া উচিত এবং জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা উচিত। এবং যেসব এলাকায় নমিনেশন প্রাপ্ত হয়েছে যারা বিএনপির নির্বাচনমুখী, সেই সব নেতাদের সেই সব এলাকায় তারা কতটা শক্তিশালী হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই সমস্ত ধরনের প্রোগ্রামকে ধূলিসাৎ করে দিতে পেরেছে, তারও একটি চমকপ্রদ দৃষ্টান্ত দেখাইতে হবে কেন্দ্রকে, এইসব নেতাদেরকেও। যে শক্তিশালী হিসাবে আওয়ামী লীগের এই পরিকল্পনাকে নস্যাৎ করতে পারবে, সেই বুঝতে হবে জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল সৈনিক এবং সেই জাতীয়তাবাদী দলের একজন এমপি মন্ত্রী হওয়ার যোগ্য। আর যারা নীরব দর্শক ভূমিকা পালন করবে, সরকারকে দোষারোপ করবে, বিভিন্ন বাহিনীকে দোষারোপ করবে, বুঝতে হবে ওই হলো রয়ের এজেন্ট, ওই হলো আওয়ামী লীগের দোসর এবং সে আওয়ামী লীগকে নিয়েই বিএনপির ভিতরে গুপ্তচর হিসাবে কাজ করছে। অতএব রিহার্সেলই হবে ফাইনাল খেলা। আসসালামু আলাইকুম।